২০০৫ সালের শুরুর দিকের ঘটনা। ভারতের কেরালার সীমান্তের কাছে একটা ছোট্ট এলাকা, যেখানে হঠাৎ করেই একের পর এক মেয়েরা নিখোঁজ হতে শুরু করে। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো প্রেমজনিত কারণে পালিয়ে যাওয়ার ঘটনা, কিন্তু কিছুদিন পর পুলিশ বুঝতে পারে এই সব ঘটনাগুলোর মধ্যে আছে একটা ভয়ঙ্কর মিল। প্রতিবারই একজন মেয়ে হঠাৎ নিখোঁজ হয়, এরপর কোনো এক হোটেলে তাদের লাশ পাওয়া যায়। এই রহস্যের তদন্ত শুরু করে কেরালা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ অফিসার জয় কৃষ্ণন। তদন্ত যতই এগোতে থাকে ততই সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। মেয়েদের নিখোঁজ হওয়ার পেছনে আছে এমন একজন মানুষ, যে তাদের প্রেম আর বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলে, তারপর একে একে সবাইকে হত্যা করে। কে এই সিরিয়াল কিলার, আর কেনই বা সে একের পর এক মেয়েদের খুন করছে? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন ঠান্ডা মাথার সাইকোপ্যাথ কিলার আর একজন দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ অফিসারের মধ্যে শুরু হয় একটা মারাত্মক ইঁদুর বিড়ালের লড়াই। তো হ্যালো এভরিওয়ান, আজ এক্সপ্লেইন করব ২০২৫ সালের একটা মালায়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যার নাম হলো কালাম কাভাল। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা স্ট্যানলি নামের একজন মধ্যবয়স্ক লোককে দেখতে পাই। সে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে টিভিতে একটা পুরনো দিনের মুভি দেখছে। সেই সময় স্ট্যানলির ফোনে একটা কল এলে সে ফোনটা নিয়ে অন্য ঘরে গিয়ে কল রিসিভ করে। ফোনে কথা বলা শেষ হলে সে স্ত্রীকে বলে কুমার স্যার তাকে কল করে ডেকেছে, তাই সে স্যারের সাথে দেখা করতে বাইরে যাচ্ছে। এটা বলেই স্ট্যানলি বাড়ি থেকে বের হয়ে অন্য একটা মেয়েকে গাড়িতে তুলে গাড়ি চালাতে শুরু করে। স্ট্যানলির পুরনো দিনের তামিল মুভির গান শুনতে খুব ভালো লাগে। সে রেডিওতে একটা গান চালিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি যে এখানে আসবে সেটা আমাকে আগে কেন জানাওনি? মেয়েটা বলে, আসলে দীপু আগামীকাল বাড়ি ফিরে আসবে। সে বাড়িতে থাকলে আমার পক্ষে বাড়ি থেকে বের হওয়া সম্ভব হতো না, তাই আজই তোমার সাথে দেখা করতে এসেছি। স্ট্যানলি বলে সে লজের ম্যানেজারকে বলে রেখেছিল আগামী সপ্তাহে তার একটা রুম দরকার, তাই আজ রুম পাওয়া যাবে কি না তার ঠিক নেই। মেয়েটা জিজ্ঞেস করে সে বাড়ি ভাড়া নেওয়ার জন্য খোঁজ করছে কিনা। স্ট্যানলি বলে, আমি খোঁজ নিয়েছি ঠিকই, কিন্তু সেখানে কিছু সমস্যা আছে, তাই এখন অন্য জায়গায় বাড়ি খুঁজছি। ততদিন তোমাকে লজেই থাকতে হবে। তার থেকেও বড় সমস্যা হচ্ছে, আমি কিভাবে আমার স্ত্রীকে ডিভোর্সের কথাটা বলবো সেটাই বুঝতে পারছি না। এখনো আমার স্ত্রীকে তোমার কথা কিছুই জানাইনি। তবে তুমি তো বাড়িতে চিঠি লিখে এসেছো, তাই না? মেয়েটা বলে, হ্যাঁ, চিঠি লিখে এসেছি। তবে আমি কিন্তু বেশি দিন লজে থাকতে পারবো না। আমাদের তাড়াতাড়ি একটা বাড়ি খুঁজতে হবে। আসলে মেয়েটা স্ট্যানলির জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছে। এদিকে স্ট্যানলিও তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে এই মেয়েটার সাথে থাকতে চায়। তারা লজে পৌঁছে প্রথমে কিছুক্ষণ অন্তরঙ্গ সময় কাটায়। মেয়েটা বলে বাবার মৃত্যুর পর সে আর কখনো বিয়ের কথা ভাবেনি, তবে স্ট্যানলির সাথে পরিচয়ের পর তার এই ধারণা বদলে গেছে। সে এখন স্ট্যানলির সাথে সুন্দর একটা পরিবারের স্বপ্ন দেখছে। তারা যখন কথা বলছে তখন টিভিতে একটা নিউজে বলা হয় সম্পত্তির জন্য এক লোক তার আপন ভাইকে খুন করেছে। খবরটা শুনে মেয়েটা আফসোস করে স্ট্যানলিকে বলে, কিভাবে মানুষ সম্পত্তির জন্য নিজের ভাইকেই খুন করতে পারে। স্ট্যানলি বলে মানুষ তার পরিস্থিতি অনুযায়ী কাজ করে। মেয়েটা মজা করে স্ট্যানলিকে জিজ্ঞেস করে সেও কখনো পরিস্থিতির চাপে এমন করেছে কিনা। স্ট্যানলি স্বাভাবিকভাবে বলে, হ্যাঁ, সে অনেক মানুষকেই মেরেছে। তবে মেয়েটা মনে করছে স্ট্যানলি নিশ্চয়ই তার সাথে মজা করছে। এবার স্ট্যানলি বেশ সিরিয়াসভাবে বলে, আমার স্ত্রী অনিতা খুবই ভালো মেয়ে। আমি আমার ছেলে মেয়েদেরও খুব ভালোবাসি। আমার গাড়িটাও আমি বিয়েতে যৌতুক হিসেবে পেয়েছি। আমার জীবনটা এত সুন্দর যে চাইলেই আমি তোমাকে ছেড়ে দিতে পারি। মেয়েটা বলে, যদি আমাকে ছেড়ে দিতে চাও তাহলে সরাসরি বলো, মারতে হবে না। স্ট্যানলি বলে সে যদি তাকে এত সহজেই ছেড়ে দেয় তাহলে মানুষ মারার যে স্যাটিসফ্যাকশন সেটা সে কিভাবে পাবে। মেয়েটি হাসতে হাসতে জিজ্ঞেস করে, মানুষ মারলে কি এতই আনন্দ পাওয়া যায়? স্ট্যানলি বলে, কেউ যখন তোমার ক্ষতি করতে আসে, যেমন সাপ বা মশা, তখন তাকে মারলে যে তৃপ্তি পাওয়া যায়, মানুষ মারলেও ঠিক তেমনই হয়। ঝুঁকি যত বেশি, স্যাটিসফ্যাকশনও তত বড়। মানুষ মারাটা সবার কাজ নয়,
তাই মানুষ মারার অনুভূতিটাই অন্যরকম। মেয়েটি মজা করে জিজ্ঞেস করে, তাহলে কি সে এখন তাকেই মারতে যাচ্ছে? স্ট্যানলি বলে, হ্যাঁ, তাকে মারার জন্যই সে এখানে নিয়ে এসেছে। মেয়েটি জিজ্ঞেস করে সে তাকে কিভাবে মারবে। স্ট্যানলি একটা ওড়না দিয়ে মেয়েটির গলা পেঁচিয়ে ধরে। সে দেখাচ্ছে কিভাবে সে ওড়না দিয়ে টেনে মেয়েটিকে মারবে। তবে মেয়েটি এখনো ভাবছে স্ট্যানলি তার সাথে মজা করছে। কিন্তু তখনই পরিস্থিতি একদম ভয়ঙ্কর হয়ে ওঠে। স্ট্যানলি সত্যি সত্যি মেয়েটিকে মেরে ফেলে। মেয়েটির বডি একটা ব্যাগে ভরে লজ থেকে বের করে গাড়ির ডিকিতে ওঠায়। এরপর দূরে কোথাও নিয়ে গিয়ে সেটা মাটিতে পুঁতে ফেলে। এবার সিন চলে আসে থিরুভানান্তপুরম শহরের এক পুলিশ স্টেশনে। প্রদীপ নামের একজন লোক এসে থানার এসপির কাছে জানতে চায় কয়েকদিন আগে গ্রামে দাঙ্গা কেন হয়েছিল। এসপি বলে দাঙ্গা অলরেডি শেষ হয়ে গেছে, তাই এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। প্রদীপ বলে, স্যার, আমি শুনেছি দাঙ্গা আবার নতুন করে শুরু হয়েছে। এসপি তাকে আশ্বস্ত করে বলে, এমন কিছুই হবে না, সবকিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে। তাছাড়া এই কেসটা দেখার জন্য একজন স্পেশাল অফিসার দায়িত্বে আছে। আমার বিশ্বাস সে সবকিছু সামলে নেবে। এবার আমরা সেই স্পেশাল অফিসার জয় কৃষ্ণানকে দেখতে পাই। জয় কৃষ্ণানই আগে গ্রামের দাঙ্গা থামিয়েছিল। এবার আমরা জানতে পারি সে কিভাবে দাঙ্গা থামিয়েছিল। একদিন জয়কৃষ্ণান থানায় এসে দাঙ্গার ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। প্রথমে কনস্টেবল তাকে পাত্তা না দিলেও পরিচয় জানার পর সে জয়কৃষ্ণানকে পুরো ঘটনার ব্যাখ্যা দিতে থাকে। এই দাঙ্গার পেছনে মূলত তিনজন জড়িত ছিল: বিমল, তার বোন এবং ইউসুফ নামের একজন লোক। বিমলের বোন একজন ছেলের সাথে পালিয়ে যায়। বিমল কোনোভাবে জানতে পারে ইউসুফই তার বোনকে পালিয়ে নিয়ে গেছে। সেই সময় বিমল আর্মিতে কাজ করত। সে বাড়ি এসে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে ইউসুফের বাড়িতে হামলা করে। কিন্তু ঘটনার সময় ইউসুফ আসলে গ্রামেই ছিল না। ইউসুফ যখন জানতে পারে বিমল তার বাড়িতে হামলা করেছে, তখন সেও তার বন্ধুদের নিয়ে বিমলের উপর হামলা করে। এভাবেই কথায় কথায় ঘটনাটা বড় আকার ধারণ করে এবং সেটা ধর্মীয় দাঙ্গায় রূপ নেয়। তবে ইউসুফ আসলে নিজেও জানে না বিমলের বোন কার সাথে পালিয়েছে আর এখন সে কোথায় আছে। কেসের সব তথ্য নিয়ে এবার জয়কৃষ্ণান দাঙ্গার সাথে জড়িত সবাইকে এক এক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একজন পূজারী জানায় সে নিজের চোখে বিমলের বোনকে ইউসুফের সাথে ঘুরতে দেখেছিল। তবে পূজারী নিশ্চিত করে বলতে পারছে না সেটা আসলেই ইউসুফ ছিল কিনা। এরপর অন্য একজন পুলিশ অফিসার জয়কৃষ্ণানকে জানায় সবার সাথে কথা বলে এটা জানা গেছে যে বিমলের বোন আসলে অন্য কারোর সাথে পালিয়েছে। তারা মেয়েটার নাম্বার সাইবার সেলেও দিয়ে রেখেছে। যদি কোনো খবর পাওয়া যায় তাহলে সাইবার সেল থেকে তাদের জানানো হবে। এরপর জয়কৃষ্ণান বিমলের বাড়িতে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে তারা ভালোভাবে কেসটা ইনভেস্টিগেট করেছে। বিমলের বোন ইউসুফের সাথে নয়, বরং অন্য কোনো ছেলের সাথে পালিয়েছে। সেই ছেলের লোকেশন তামিলনাড়ুর কোনো এক জায়গায় ট্রেস করা গেছে। তাই বিষয়টা আর না বাড়ানোর জন্য জয়কৃষ্ণান বারবার বিমলকে রিকোয়েস্ট করে বলে তারা বাকি বিষয়টা সামলে নেবে। তবে বিমল মনে মনে ঠিক করে যে ছেলেটা তার বোনকে পালিয়ে নিয়ে গেছে তাকে সে নিজেই খুঁজে বের করবে। তখনই একজন পুলিশ কনস্টেবল বিমলকে কল করে কেসের সব ইনফরমেশন দেয়। কনস্টেবল বলে পুলিশ একজন লোকের লোকেশন বের করেছে আর সেখানেই যাচ্ছে। এটা শুনে বিমল ঠিক করে সে তার বন্ধুদের নিয়ে পুলিশের আগেই সেই জায়গায় যাবে আর নিজেরা ইনভেস্টিগেট করে আসল অপরাধীকে খুঁজে বের করবে। এদিকে জয়কৃষ্ণান কনস্টেবল আনন্দকে সাথে নিয়ে সেই লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই সময় বিমল তার বন্ধুদের নিয়ে তামিলনাড়ুর একটি গ্রামে এসে একজন লোককে সন্দেহ করে তাকে ফলো করতে থাকে। তারা সন্দেহ করে বিমলের বোন এখন এই ছেলেটার সাথেই আছে। তাই তারা প্রথমে ইচ্ছে করে ছেলেটার বাইকের সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করায়। এরপর সবাই মিলে ছেলেটাকে মারধর করে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। বিমল ছেলেটাকে মারতে মারতে জিজ্ঞেস করে সে তার বোনকে কোথায় লুকিয়ে রেখেছে। ছেলেটা কিছুই বুঝতে না পেরে জিজ্ঞেস করে তারা কারা আর কোন বোনের কথা বলছে। এটা শুনে বিমল আরো রেগে গিয়ে ছেলেটাকে মারতে মারতে বলে, আমার বোনকে পালিয়ে নিয়ে গিয়ে এখন নাটক করছিস?
অন্যদিকে জয়কৃষ্ণন আর আনন্দ সেই গ্রামে পৌঁছে ছেলেটার খোঁজ করতে থাকে। ততক্ষণে বিমল যে ছেলেটাকে ধরে নিয়ে গেছে তার বন্ধু বান্ধবরা জানতে পারে কেউ তাদের বন্ধুকে তুলে নিয়ে গিয়ে খুব মারধর করছে। এই খবরটা জয়কৃষ্ণনের কানেও পৌঁছায়। সে ছেলেগুলোকে ফলো করে সেই নির্জন জায়গায় পৌঁছে যায়। পুলিশকে আসতে দেখে বিমল তার বন্ধুদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আহত ছেলেটাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করা হয়। কিছু সময় পর জয়কৃষ্ণান ছেলেটিকে বিমলের বোনের ছবি দেখায়। ছেলেটা বলে, আমি সত্যি বলছি স্যার, এই মেয়েটাকে আমি চিনি না। ওরা সবাই আমাকে এই মেয়েটার ছবি দেখিয়েই মারধর করেছে। এবার জয়কৃষ্ণান তাকে একটা ফোন নাম্বার দেখিয়ে বলে, এই নাম্বারটা তো তোমার নামেই রেজিস্টার করা আছে। ছেলেটা বলে, এটা আমার কাজিন সিলভির নাম্বার স্যার। আমার আইডি প্রুফ ব্যবহার করে সে নাম্বারটা নিয়েছিল। ছেলেটা আরও জানায়, কয়েক মাস আগে সিলভি একটা ছেলের সাথে পালিয়ে গেছে। সে কোথায় গেছে, কার সাথে গেছে সেটা কেউ জানে না। এবার এটা শুনে জয়কৃষ্ণান ব্যাপারটা সত্যতা যাচাই করার জন্য স্থানীয় পুলিশ স্টেশনে আসে। পুলিশ জানায় স্টিফেন ঠিকই বলেছে। একদিন সেলভির পরিবারের লোকজন তার ঘরে একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল সেলভি নিজের ইচ্ছায় পালিয়ে যাচ্ছে, কেউ যেন তার খোঁজ না করে। পালিয়ে যাওয়ার পর থেকেই সেলভির ফোনও বন্ধ ছিল। যেহেতু সে প্রাপ্তবয়স্ক আর নিজের ইচ্ছায় পালিয়ে গেছে, তাই আর পুলিশ কোনো কেস নেয়নি। জয়কৃষ্ণান জানতে চায় সেলভি যার সাথে পালিয়েছে পুলিশ তার ফোন নাম্বার পেয়েছে কিনা। এসআই জানায় তারা কিছুটা তদন্ত করে দেখেছে ছেলেটার ঠিকানা ছিল ভুয়া আর তার নাম্বারটা ছিল কেরালার। নিশ্চিত হওয়ার জন্য জয়শঙ্কর আর আনন্দ ছেলেটার দেয়া ঠিকানায় চেক করতে আসে। সেখানে এসেই তারা জানতে পারে ছেলেটার নাম্বারটা সিন্ধু নামের একটা মেয়ের নামে রেজিস্টার করা ছিল। সিন্ধুর মা তাদের জানায় সিন্ধু 1 বছর আগে একটা ছেলের সাথে পালিয়ে গেছে। কার সাথে পালিয়েছে, এখন কোথায় আছে এই ব্যাপারে তার কোনো ধারণা নেই। এবার জয়কৃষ্ণান এই কেসের একটা প্যাটার্ন লক্ষ্য করে। সে থানায় এসে এসপিকেও ব্যাপারটা বুঝিয়ে বলে। জয়কৃষ্ণান বলে, যখনই তারা নিখোঁজ হওয়া কোনো মেয়ের তদন্ত করতে চায় তারা জানতে পারে মেয়েটা কোনো ছেলের সাথে পালিয়েছে। সেই ছেলের নাম্বার ট্রেস করলে দেখা যায় সেটা তার আসল নাম্বার নয়, বরং অন্য একটা মেয়ের নামে রেজিস্টার করা। পরে সেই ছেলের বাড়িতে গিয়ে খোঁজ নিলে জানা যায় সেটা কোনো ছেলেরই নাম্বার নয়, বরং একটা মেয়ের নাম্বার। আর সেই মেয়েটাও আগে কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। এভাবে একই ঘটনা কেরালা ও তামিলনাড়ুর মধ্যে চক্রাকারে চলতে থাকে। তবে পালিয়ে যাওয়া মেয়েগুলো এখন কোথায় আছে সেটা কেউ বলতে পারছে না। তারা সবাই যেহেতু প্রাপ্তবয়স্ক ছিল তাই পুলিশও তাদের খোঁজ করেনি। মেয়েগুলোর মধ্যে আরেকটা আশ্চর্যজনক মিল হলো তারা সবাই হয় ডিভোর্সি ছিল, না হলে বিধবা ছিল। পরিবারের লোকেরাও ভেবেছে তাদের মেয়ে পালিয়ে গিয়ে নতুন করে সংসার শুরু করেছে, হয়তো তারা সুখেই আছে। তাই পরিবারের কেউ আর তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। সব শুনে এসপি জিজ্ঞেস করে, তাহলে জয়কৃষ্ণনের কি মনে হয় এই সবগুলো ঘটনা কি পরস্পর জড়িত? এটা কি কোনো একজনের কাজ হতে পারে? জয়কৃষ্ণন বলে তার মতে এটা একজনেরই কাজ, কারণ সব ক্ষেত্রে একই প্যাটার্ন দেখা যাচ্ছে। এটা কোনো সেক্স র্যাকেটের কাজ হতে পারে। মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে হয়তো অন্য কোথাও বিক্রি করে দেয়া হয়েছে। সব শুনে এসপি জয়কৃষ্ণনকে কেসটা আরো ভালোভাবে তদন্ত করার নির্দেশ দেয়। এদিকে দেখা যায় ববি নামের একটি ছেলে স্ট্যানলির বাড়িতে এসেছে। ববির একটা গয়নার দোকান আছে। দোকানে কাজের জন্য সে বাড়িতে কিছু পরিমাণ সায়ানাইড এনে রেখেছে। তার বাড়ির পাশের একটি কুকুর ভুলবশত সেই সায়ানাইড চেটে ফেলে আর সাথে সাথে মারা যায়। এই ঘটনার পর কুকুরটির মালিক ববির ওপর মামলা করে। তাই ববি স্ট্যানলির কাছে এই ব্যাপারে সাহায্য চাইতে এসেছে। সায়ানাইডের কথা শুনে স্ট্যানলি মনে মনে কি যেন চিন্তা করে। এরপর ববিকে বলে, ঠিক আছে, আমি ওই লোকটার সাথে কথা বলবো। সেদিন রাতেই স্ট্যানলি একটা কেমিক্যালের দোকানে গিয়ে ভুয়া গয়নার দোকানের লাইসেন্স দেখিয়ে কিছু সায়ানাইড কিনে নেয়। সেটা পরীক্ষা করার জন্য সে খাবারে অল্প পরিমাণ সায়ানাইড মিশিয়ে একজন ভিখারিকে খেতে দেয়। সেই খাবার খাওয়ার সাথে সাথেই ভিখারির মৃত্যু হয়। এটা দেখে এবার স্ট্যানলির মাথায় আরো ভয়ঙ্কর একটা প্ল্যান আসে। সে ভাবে এতদিন সে মেয়েদের গলা টিপে হত্যা করত, তবে সায়ানাইড ব্যবহার করলে তাকে আর এত কষ্ট করতে হবে না।
পরের দিন সকালে সে একজন ঘটকের কাছে গিয়ে বলে, আমার এক বন্ধু আপনার কথা বলেছে। আসলে আমার এক বড় ভাইয়ের কয়েক মাস আগেই ডিভোর্স হয়েছে। আমরা তার জন্য একটা ভালো মেয়ে খুঁজছি। যদি আপনার কাছে সেরকম কোনো মেয়ে থাকে তাহলে আমাকে জানাবেন। মেয়ে ডিভোর্সি বা বিধবা হলেও চলবে। এটা শুনে ঘটক স্ট্যানলিকে কয়েকটা মেয়ের ছবি দেখিয়ে বলে স্ট্যানলি যেন তার ভাইকে ছবিগুলো দেখায়। কাউকে পছন্দ হলে তাকে জানাতে বলে। এবার দেখা যায় স্ট্যানলি ছবিগুলো থেকে একটা মেয়েকে বেছে নিয়ে মেয়েটার কর্মস্থলে যায়। মেয়েটা একটা কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করে। এরপর স্ট্যানলি এক সপ্তাহ ধরে মেয়েটাকে ফলো করে। মেয়েটা এটা বুঝতে পেরে স্ট্যানলির সাথে বেশ রাগারাগি করে। এবার স্ট্যানলি তাকে বলে সে কোনো খারাপ উদ্দেশ্যে তাকে ফলো করছে না, আসলে সে তাকে বিয়ে করতে চায়। তবে মেয়েটা স্ট্যানলিকে পাত্তা না দিয়ে তাকে ফলো করতে নিষেধ করে। এই ঘটনার কয়েকদিন পর স্ট্যানলি তার পুরনো বাড়িতে এসে ডায়েরি বের করে কাপড়ের দোকানে কাজ করা সেই মেয়েটার স্কেচ আঁকতে শুরু করে। আসলে সে যেসব মেয়েদের হত্যা করে তাদের সবার স্কেচ নিজের ডায়েরিতে এঁকে রাখে। তার মানে সে ইতিমধ্যেই দোকানে কাজ করা মেয়েটাকে মেরে ফেলেছে। এরপর সে ঘটকের দেয়া বাকি মেয়েদের ছবিগুলো বের করে আরেকটা মেয়ের ছবি সিলেক্ট করে। তার মানে এভাবেই সে এক এক করে সব মেয়েদের হত্যা করবে। স্ট্যানলি প্রথমে টার্গেট করা মেয়েটাকে ২-১ সপ্তাহ ধরে ফলো করে। এরপর মেয়েটার সাথে ভাব জমিয়ে এমন ভান করে যেন সে তাকে খুব ভালোবাসে। নিজের সম্পর্কে মিথ্যে গল্প বলে সে মেয়েটাকে তার প্রতি দুর্বল করে ফেলে। কখনো বলে তার ডিভোর্স হতে চলেছে বা ডিভোর্স হয়ে গেছে, আবার কখনো বলে তার স্ত্রী মারা গেছে। সে সুবিধা মতো বারবার তার নাম ও ধর্ম পরিবর্তন করে। মেয়েটা যখন তার ফাঁদে পা দেয় তখন সে মেয়েটাকে লজে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। ১ সপ্তাহ পর সে মেয়েটাকে কোনো বাস স্ট্যান্ডে ডেকে এনে সায়ানাইড মেশানো একটা পিল খেতে দিয়ে বলে এটা হলো প্রেগন্যান্সি কন্ট্রোল করার পিল। আর তাদের আশ্বাস দেয় বিয়ের পর তারা সুন্দর একটা পরিবার শুরু করবে। সেই পিল খাওয়ার জন্য মেয়েগুলো বাস স্ট্যান্ডের বাথরুমে ঢোকে আর সায়ানাইড মেশানো পিল খেয়ে সেখানেই মারা যায়। এভাবেই স্ট্যানলি বছরের পর বছর ধরে অসংখ্য মেয়েদের হত্যা করে আসছে। এইদিকে তদন্ত করতে করতে জয়কৃষ্ণান আর আনন্দ বিজু নামের একজন লোকের বাড়িতে আসে। তারা একটা ফোন নাম্বার ট্র্যাক করেই বিজুর বাড়িতে পৌঁছেছে। তবে বিজু জানায় সেই নাম্বারটা তার মায়ের, আর কয়েকদিন আগেই তার মায়ের ফোনটা হারিয়ে গেছে। জয়কৃষ্ণান জিজ্ঞেস করে বিজুর পরিবারের কোনো মেয়ে নিখোঁজ হয়েছে কিনা। তবে বিজু বলে না স্যার, এমন কিছুই হয়নি। এটা শুনে এবার জয়কৃষ্ণান বেশ অবাক হয়ে যায়, কারণ এই ক্ষেত্রে আগের প্যাটার্নটা আর ফলো হচ্ছে না। এরপর সে থানায় এসে এতদিন যতজন মেয়ে নিখোঁজ হয়েছে তাদের সবার ফোন নাম্বার ট্র্যাক করার জন্য সাইবার সেলে পাঠায়। আসলে স্ট্যানলি যেসব মেয়েদের খুন করে তাদেরই ফোন দিয়ে পরের মেয়েটাকে ফাঁদে ফেলে। এরপর সেই মেয়েটাকে খুন করার পর তার ফোনটা সুইচ অফ করে দেয়। এদিকে জয়কৃষ্ণানও অপেক্ষায় আছে, যদি কোনোদিন নিখোঁজ হওয়া মেয়েদের মধ্যে কারো ফোন অন করা হয় তাহলেই তারা খুনির ব্যাপারে কোনো ক্লু পেতে পারে। অন্যদিকে দেখা যায় স্ট্যানলি আবারও আরেকজন মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে দেয়। জয়কৃষ্ণান এসপিকে এসে বলে যেহেতু সব মেয়েরা তামিলনাড়ু ও কেরালার মধ্যেই নিখোঁজ হচ্ছে, তাই যদি তামিলনাড়ু থেকে একজন পুলিশ অফিসারকে তাদের সাথে যুক্ত করা হয় তাহলে তাদের তদন্ত করতে অনেক সহজ হবে। জয়কৃষ্ণানের কথা মতো এসপি তামিলনাড়ুর একজন অফিসারকে এই কেসে নিযুক্ত করেন। তবে আশ্চর্যের বিষয় হলো সেই অফিসার আর কেউ নয়, সে হলো স্ট্যানলি নিজেই। তার মানে স্ট্যানলি একজন পুলিশ অফিসার। সে তামিল ও মালায়ালাম দুটো ভাষাই পারদর্শী। তাই জয়কৃষ্ণানকেই কেসে সাহায্য করার জন্য স্ট্যানলিকে তার সহকারী হিসেবে আনা হয়েছে। এবার আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। স্ট্যানলি একবার দিব্যা নামের একটা মেয়েকে ফাঁদে ফেলে। প্রথমে তার সাথে শারীরিক সম্পর্ক করে, এরপর তাকে সাইনাইড মেশানো পিল দিয়ে সেটা খাওয়ার জন্য বাস স্ট্যান্ডের বাথরুমে পাঠায়। সিন বর্তমানে এলে দেখা যায় জয়কৃষ্ণান, আনন্দ আর স্ট্যানলি একসাথে নিখোঁজ হওয়া মেয়েদের কেসটা তদন্ত করতে বেরিয়েছে। কথায় কথায় জয়কৃষ্ণান স্ট্যানলিকে বলে তামিলনাড়ুর বাসিন্দা হয়েও সে খুব ভালোভাবে মালায়ালাম ভাষায় কথা বলতে পারে। স্ট্যানলি জানায় সে আসলে তামিলনাড়ু আর কেরালার সীমান্ত এলাকায় থাকে, তাই ছোটবেলা থেকেই সে দুটো ভাষাই বলতে পারে।
এরপর সে জয়কৃষ্ণানের কথা থেকে জানতে পারে পুলিশ নিখোঁজ মেয়েদের ফোন ট্র্যাক করছে। এদিকে স্ট্যানলি সবশেষে যে মেয়েটিকে খুন করেছে সেই মেয়েটির ফোনটা তখন তার সাথেই ছিল। তাই সে বাথরুমে যাওয়ার বাহানা করে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ফোনটা ভেঙে নষ্ট করে ফেলে। কিছুক্ষণ পর আনন্দ থানায় এসে জয়শঙ্করকে কল করে বলে যে গ্রামে একটা মেয়ের ফোন সুইচ অন হয়েছিল সেই গ্রামের বাস স্ট্যান্ডের বাথরুমে অন্য একটা মেয়ের লাশ পাওয়া গেছে। তবে সেই মেয়েটার পরিচয় কেউ বলতে পারছে না। জয়কৃষ্ণন তাকে নিখোঁজ হওয়া মেয়েদের ছবির সাথে মৃত মেয়েটার চেহারা মিলিয়ে দেখতে বলে। ছবি মিলিয়ে দেখে আনন্দ জানায় মৃত মেয়েটার নাম হলো শেহানা। তখনই স্ট্যানলিও জয়কৃষ্ণনকে জানায় একইভাবে অন্য একটি গ্রামের বাসস্ট্যান্ডের বাথরুমেও আরেকটা মৃতদেহ পাওয়া গেছে। সব তথ্য যাচাই বাছাই করে জয়কৃষ্ণন বুঝতে পারে একজন লোকই বিভিন্ন মেয়েদের ফাঁসিয়ে তাদের আলাদা আলাদা গ্রামে নিয়ে গিয়ে খুন করছে। এটা একটা সিরিয়াল কিলিং এর কেস। এরপর জয়কৃষ্ণান পোস্টমর্টেম করা ডাক্তারের কাছে গিয়ে মেয়েদের মৃত্যুর কারণ জিজ্ঞেস করে। ডাক্তার জানায় মেয়েদের মৃতদেহে সায়ানাইড পাওয়া গেছে। সাধারণ পোস্টমর্টেমে সায়ানাইড ধরা পড়ে না, বিশেষ পরীক্ষা করে মৃতদেহে সায়ানাইড শনাক্ত করা হয়েছে। এদিকে স্ট্যানলি সবসময় জয়কৃষ্ণানের সাথে থেকে কেস ইনভেস্টিগেশনের সব তথ্য আগেই জেনে নেয় যাতে সে পুলিশের থেকে সতর্ক থাকতে পারে। এবার জয়কৃষ্ণান ফরেন্সিক এক্সপার্টের সাথে দেখা করতে আসে। পুলিশ সব ক্রাইম সিন থেকে খুনির কিছু আলামত সংগ্রহ করেছে। তার মধ্যে থেকে একটা সেফটি পিন দেখিয়ে ফরেন্সিক এক্সপার্ট জানায় এটা কোনো সাধারণ সেফটি পিন নয়। পুলিশের ড্রেসে নেম প্লেট লাগানোর জন্য এই ধরনের পিন ব্যবহার করা হয়। এটা শুনে এবার জয়কৃষ্ণান আর আনন্দ তামিলনাড়ুতে গিয়ে একজন পুলিশ অফিসারের সাথে দেখা করে সেখানে কর্মরত সব পুলিশদের তথ্য সংগ্রহ করে, কনস্টেবল থেকে শুরু করে একদম উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত। এরপর জয়কৃষ্ণান আনন্দকে সব পুলিশদের মোবাইল লোকেশন ট্র্যাক করতে বলে। বিশেষ করে যেসব জায়গায় মেয়েদের মৃতদেহ পাওয়া গেছে সেই সব জায়গার আশেপাশে কাদের লোকেশন পাওয়া যায় সেটা ভালো করে চেক করতে বলে। তখনই সাইবার ব্রাঞ্চ থেকে একজন কল করে জয়কৃষ্ণানকে জানায় সম্প্রতি নিখোঁজ হওয়া একটি মেয়ের ফোন অন করা হয়েছে। এটা শুনেই জয়কৃষ্ণান আনন্দ আর সাইবার ব্রাঞ্চ অফিসার সেই লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা একটি কলোনিতে পৌঁছে সেই নাম্বারে কল করলে দেখে একটা বাড়ির ভেতরে ফোন রিং হচ্ছে। সেটা মণি নামের একজন কনস্টেবলের বাড়ি ছিল। তল্লাশি করে মনির বিছানার নিচে থেকে সেই নাম্বার সহ একটা ফোন পাওয়া যায়। জয়কৃষ্ণানের কথায় মনির স্ত্রী তাকে কল করতে গিয়ে দেখে মনির ফোনটা তখন সুইচ অফ করা ছিল। তখনই স্ট্যানলিও সেখানে আসে। সে জানায় সেও এই কলোনিতেই থাকে। জয়কৃষ্ণান স্ট্যানলিকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলে নিখোঁজ মেয়ের ফোন মনির ঘরে পাওয়া গেছে এবং সব তথ্য প্রমাণ তার দিকে ইঙ্গিত করছে। তবে স্ট্যানলি বলে সে মনিকে খুব ভালোভাবে চেনে, মনি এমন কাজ করতেই পারে না। জয়কৃষ্ণন বলে মানুষ যে ভেতরে আসলে কি সেটা বাইরে থেকে কেউ জানে না, মনিকে খুঁজে বের করলেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তবে আমরা জানতে পারি সেদিন সকালে স্ট্যানলি কৌশলে মনিকে একটা নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে খুন করেছে। এরপর পুলিশকে বিভ্রান্ত করার জন্য একটা মেয়ের ফোন মনির ঘরে রেখে দেয়। এদিকে জয়কৃষ্ণান এসপির সাথে দেখা করে হতাশ হয়ে বলে এতদিন ইনভেস্টিগেশন করার পরেও আমরা খুনিকে ধরতে পারছি না। এসপি বলে কেসটা তো সলভ হয়ে গেছে, তাহলে এখন আর এটা নিয়ে কেন ভাবছো? তবে জয়কৃষ্ণান বলে তার মনে হচ্ছে তারা আসল লোককে এখনো ধরতে পারেনি, কিছু একটা হিসাব মিলছে না। জয়কৃষ্ণান এসপিকে আরো কিছু বিষয় বোঝাতে শুরু করে। আর আমরা এখানে স্ট্যানলির একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। স্ট্যানলি যখন ছোট ছিল তখন তার দাদু তাকে সঙ্গে নিয়ে শিকার করতে যেত। শিকারে গিয়ে স্ট্যানলির দাদু অনেক পশুদের হত্যা করত। দাদুকে দেখে স্ট্যানলিও ছোট থেকেই পশু শিকার করতে শেখে। দেখতে দেখতে পশু হত্যা করাই যেন স্ট্যানলির এক প্রকারের নেশায় পরিণত হয়। তবে সে বড় হওয়ার পর সরকার পশু শিকারকে নিষিদ্ধ ঘোষণা করে। তখন নিজের নেশা মেটানোর জন্য স্ট্যানলি মানুষের মধ্যে তার শিকার খুঁজতে শুরু করে। তবে প্রথমে সে ছোট ছোট পশু যেমন ইঁদুর, বিড়াল, ব্যাঙ এসব মারত। এরপর ছোট বাচ্চাদের আর শেষে মেয়েদের শিকার করতে শুরু করে। জয়কৃষ্ণান কেসের তদন্ত চালিয়ে যাওয়ার সময় সে খুন করা বন্ধ রেখেছিল। এখন যেহেতু
কেসটা সলভ হয়ে গেছে, তাই এবার স্ট্যানলি আরেকটা নতুন মেয়ের উপর প্রেমের ফাঁদ পাততে শুরু করে। তবে তখনই সে জানতে পারে জয়কৃষ্ণন এখনো নিখোঁজ মেয়েদের কেসটার তদন্ত চালিয়ে যাচ্ছে। এটা জানার পর স্ট্যানলি সেই মেয়েকে রেখে চুপচাপ সেখান থেকে চলে যায়। সে মনে মনে পরিকল্পনা করে কেসটাকে আবারও অন্যদিকে ঘোরাতে হবে। এদিকে জয়শঙ্কর ও আনন্দ থানার পুরনো কিছু কেস ফাইল ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। সেই সময় একটা কেস ফাইলের উপর জয়কৃষ্ণনের সন্দেহ হয়। তারা আবারও বিজু নামের সেই ছেলেটার কাছে আসে, যার কাছে তারা আগেও একবার এসেছিল। বিজু আগে তাদেরকে বলেছিল তার মায়ের ফোন চুরি হয়ে গেছে। তবে এবার জয়কৃষ্ণন বিজুকে ধমকি দিয়ে সত্যি কথা স্বীকার করতে বলে। ভয় পেয়ে বিজু জয়কৃষ্ণনকে সব সত্যি কথা বলতে বাধ্য হয়। বিজু জানায় তার বোন দিব্যা কিছুদিন আগেই একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। তবে পরে দিব্যা আবার নিজেই ফিরে আসে। এরপর বিজু অন্য একজন লোকের সাথে দিব্যার বিয়ে দিয়ে দেয়, আর দিব্যা এখন বেশ সুখেই আছে। এটা শুনে এবার জয়কৃষ্ণন আর আনন্দ দিব্যার সাথে দেখা করতে যায়। তারা দিব্যাকে সেই লোকটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। দিব্যা প্রথমে খুব ভয় পেয়ে যায় আর বলে তার স্বামী তার অতীতের কথা কিছুই জানে না, তাই সে জয়কৃষ্ণনদের চলে যেতে অনুরোধ করে। তবে জয়কৃষ্ণন তাকে বলে এই খুনি খুবই ভয়ঙ্কর, তার সাথে থাকলে দিব্যাও সেদিন মারা যেতে পারত। এবার সে যদি পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করে তাহলে ভবিষ্যতে অনেক মেয়ে প্রাণে বেঁচে যাবে। তাই দিব্যা বলে সেদিন সে যখন পিল খাওয়ার জন্য বাস স্ট্যান্ডের বাথরুমে ঢুকেছিল তখন তার ফোনটা স্ট্যানলির কাছেই থেকে যায়। তবে সে সেদিন পিল খায়নি। স্ট্যানলি তাকে বলেছিল এখন সন্তান নেওয়া যাবে না, কারণ তাদের কাছে তেমন কোনো টাকা পয়সা নেই। কিন্তু দিব্যা ভেবেছিল তার মা অবসর নিলে তো পেনশন পাবে, পেনশনে টাকা দিয়ে তারা ভালোভাবে বাচ্চা লালন পালন করতে পারবে। এই কথাটা সে স্ট্যানলিকে পরে জানিয়ে দেবে ভেবে সন্তান রাখার সিদ্ধান্ত নিয়ে সেদিন দিব্যা আর পিলটা খায়নি। সব শুনে জয়কৃষ্ণন ফোনে মনির ছবি দেখিয়ে দিব্যাকে জিজ্ঞেস করে এই লোকটাই কি সেই ছিল কিনা। দিব্যা জানায় না, এটা সেই লোক নয়। সেই লোকটা একটু বয়স্ক ছিল আর সে সব সময় পুরনো দিনের তামিল গান শুনত। জয়কৃষ্ণন দিব্যাকে বলে তারা সেই লোকটার স্কেচ বানানোর জন্য আগামীকাল একজন স্কেচ আর্টিস্ট নিয়ে তার বাড়িতে আসবে। তারা চলে যাওয়ার পরের দিনই স্ট্যানলি দিব্যার বাড়িতে এসে তাকে আর তার বাচ্চাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। তাই দিব্যা জয়কৃষ্ণনকে কল করে জানায় তারা যে কাল দিব্যার বাড়িতে এসেছিল এটা তার স্বামী জেনে গেছে। তার স্বামী এখন তাকে সন্দেহ করছে, তাই সে আর তাদের কোনো ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারবে না। এটা শুনে জয়কৃষ্ণন মনে মনে খুবই হতাশ হয়ে পড়ে। এরপর সে আনন্দকে নিয়ে গ্রামের বাস স্ট্যান্ডে গিয়ে একজন কন্ট্রাক্টরকে দিব্যার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে সে কখনো এই মেয়েটিকে বাস স্ট্যান্ডে দেখেছিল কিনা। আসলে এই বাস স্ট্যান্ডে স্ট্যানলি দিব্যাকে পিল খাওয়ার জন্য নিয়ে এসেছিল। দিব্যাও এই বাস স্ট্যান্ড দিয়ে নিয়মিত যাতায়াত করত। কন্ট্রাক্টর বলে সে এই মেয়েটিকে বহুবার দেখেছে আর প্রায়ই তার সাথে একজন মধ্যবয়স্ক লোকও থাকতো। এটা শুনে পরের দিন জয়কৃষ্ণন একজন স্কেচ আর্টিস্টকে নিয়ে কন্ট্রাক্টরের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। তখনই স্ট্যানলি তাকে কল করে কেসের আপডেট জানতে চায়। জয়কৃষ্ণনও সরল মনে স্ট্যানলিকে সবকিছু বলে দেয়। এটা শুনে স্ট্যানলি তাড়াতাড়ি তার বন্দুক নিয়ে কন্ট্রাক্টরকে মারতে বেরিয়ে পড়ে। সে মনে মনে ভাবছে যদি সে ধরা পড়ে যায় তাহলে জয়কৃষ্ণন সহ বাকি সবাইকেই সে মেরে ফেলবে। তাড়াহুড়ো করে কন্ট্রাক্টরের বাড়িতে পৌঁছে স্ট্যানলি দেখে আর্টিস্ট ততক্ষণে স্কেচ বানিয়ে ফেলেছে। স্কেচটি দেখে স্ট্যানলি একেবারে চমকে যায়, কারণ আশ্চর্যের বিষয় হলো সেটা তার নয় বরং অন্য একজন লোকের স্কেচ ছিল। এটা দেখে সে বেশ নিশ্চিন্ত হয় আর ভাবে হয়তো কন্ট্রাক্টর ভুল করে অন্য কাউকে দেখেছিল। এরপর কন্ট্রাক্টর সবাইকে চা দেওয়ার সময় স্ট্যানলিকে বলে আমি হয়তো আপনাকে আগেও কোথাও দেখেছি। তবে স্ট্যানলি অন্য এক অজুহাত দিয়ে বিষয়টা এড়িয়ে যায়। পরের দিন স্ট্যানলি আরেকটা বিধবা মহিলার সাথে গিয়ে দেখা করে আর বলে সে আজ রাতে একটা রুম বুক করেছে, তারা সেখানে গিয়ে একান্তে কিছু সময় কাটাবে। সেই মহিলাও এটা শুনে রাজি হয়ে যায়। এদিকে জয়কৃষ্ণন আর আনন্দ স্কেচে আঁকা সেই লোকটিকে খুঁজতে থাকে। সেদিন রাতে স্ট্যানলি মহিলাটিকে নিয়ে লজে আসে। লজের মালিক স্ট্যানলির কাছে আইডি প্রুফ চায়। স্ট্যানলি অবাক হয়ে জিজ্ঞেস করে আগে তো আইডি প্রুফ লাগতো না। মালিক বলে এখন আইডি প্রুফ বাধ্যতামূলক করা হয়েছে, পুলিশের কড়া নির্দেশ আছে।
তাই স্ট্যানলি এবার তাকে একটা আইডি প্রুফ দিয়ে দেয়। রুমে এসে তারা যখন ইন্টিমেট হতে যাচ্ছে তখনই লজের মালিক দরজায় কড়া নাড়ে। স্ট্যানলি দরজা খুললে মালিক জানায় সে বুঝতে পেরেছে স্ট্যানলি একজন পুলিশ অফিসার, তাই সে স্ট্যানলির কাছে একটা সাহায্য চাইতে এসেছে। কয়েক মাস আগে মালিকের মেয়েটা হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। মেয়েকে খুঁজে বের করার জন্য সে বারবার অনুরোধ করে আর মেয়ের একটা ছবি স্ট্যানলিকে দেখায়। ছবিটা দেখে স্ট্যানলি মেয়েটাকে চিনতে পারে, কারণ সে নিজেই এই মেয়েটিকে খুন করেছে। এদিকে আনন্দ জয়কৃষ্ণানকে কল করে জানায় কেউ একজন জানিয়েছে যে স্কেচে থাকা লোকটিকে একটা জায়গায় দেখা গেছে। এটা শুনেই জয়কৃষ্ণান সেই লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর স্ট্যানলি মালিকের সাথে কথা বলার জন্য লজের রিসিপশনে আসে, তবে সে সেখানে কাউকেই দেখতে পায় না। তখনই জয়কৃষ্ণান সেখানে এসে স্ট্যানলিকে দেখে জিজ্ঞেস করে এত রাতে সে এখানে কি করছে। স্ট্যানলি জানায় সে স্পেশাল ব্রাঞ্চের একটা কেসের তদন্ত করতে এখানে এসেছে। জয়কৃষ্ণান এবার বেশ রিল্যাক্স হয়ে একটা চেয়ারে বসে স্ট্যানলিকে একটা স্কেচ দিয়ে বলে সেও এই খুনিকে ধরতে এসেছে। যদি স্ট্যানলি স্কেচের লোকটিকে কোথাও দেখতে পায় তাহলে যেন সাথে সাথে তাকে জানায়। স্ট্যানলি রুমে গিয়ে কাগজটা খুলতেই দেখে সেখানে আসলে তারই স্কেচ আঁকা আছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন কন্ট্রাক্টরের বর্ণনার ভিত্তিতে তারা আসলে স্ট্যানলিরই স্কেচ বানিয়েছিল। জয়কৃষ্ণান আগেই বুঝতে পেরেছিল স্ট্যানলি তাদের ফলো করে সেখানে আসবেই, তাই তাকে বিভ্রান্ত করার জন্য তারা স্ট্যানলিকে অন্য একজনের স্কেচ দেখিয়েছিল, যাতে তাকে পরে হাতে নাতে ধরা যায়। এরপর দিব্যাকে স্ট্যানলির স্কেচ দেখিয়ে জয়কৃষ্ণান হ্যাঁ বা না জানতে চেয়েছিল। দিব্যা তাকে হ্যাঁ উত্তর দেয়। এরপর জয়কৃষ্ণান আর আনন্দ স্ট্যানলির পুরনো বাড়িতে গিয়ে তার বিরুদ্ধে অনেক প্রমাণও খুঁজে পায়। সিন বর্তমানে এলে দেখা যায় স্ট্যানলি পেছন থেকে এসে ইনসুলিনের ইনজেকশন দিয়ে জয়কৃষ্ণানের ওপর আক্রমণ করে। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অনেক সময় এভাবেই মারামারি করার পর স্ট্যানলি জয়কৃষ্ণানকে প্রায় মেরেই ফেলছিল, তখনই লজের মালিক এসে স্ট্যানলির মাথায় বাড়ি মারে। এবার জানা যায় সে আসলে কোনো লজের মালিক নয়, সেও একজন পুলিশ অফিসার। এরপর জয়কৃষ্ণান ও সেই পুলিশ অফিসার মিলে স্ট্যানলিকে মেরে তার লাশ দূরে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেলে, কারণ স্ট্যানলির বিরুদ্ধে তাদের কাছে সরাসরি কোনো প্রমাণ ছিল না। তাকে আদালতে নেওয়া হলে সে আইনের কোনো লুপহোল ব্যবহার করে ছাড়া পেয়ে যেত, তাই একেবারে প্রাণে মেরে ফেলাটাই স্ট্যানলির জন্য উচিত শাস্তি। আর এটা দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটা আর আমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময়ই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তাই এই ভিডিও নিয়ে আপনাদের মতামত ভালো বা খারাপ যাই হোক না কেন সেটাই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।